ব্র্যান্ড প্রমোটাররা কে কত পারিশ্রমিক চার্জ করবে, কে কেমন পোশাক করবে, এটার কিন্তু কোনো নীতিমালা নেই। আমার পোশাকটা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা। আমি খোলামেলা পোশাক পরবো কি আমি পর্দা করব, এটা সম্পূর্ণ একটি নারীর ব্যক্তি স্বাধীনতা। কে কত টাকা পারিশ্রমিক নিবে এটা যেমন কোনো ব্র্যান্ড প্রমোটারকে নির্ধারণ করে দিতে পারে না। কে কেমন পোশাক করবে সেটা নিয়েও কেউ মন্তব্য করতে পারে না। এটা শুধুমাত্র তাদের নিচু মন মানসিকতার একটি প্রতিফলন। কিন্তু আপনার তো সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত। সামাজিক দায়বদ্ধতা কিসের? বলুন আপনি কি পোশাক পরবেন, আপনি বোরখা পরবেন নাকি আপনি আপনার যে কোনো পোশাক পরবেন, সেক্ষেত্রে তো আপনার সামাজিক দায়বদ্ধতা থাকবে। আপনাকে দিন শেষে মানুষ আইডল হিসেবে নেবে। ডেফিনেটলি, এবং আমি যে প্রফেশনে আছি সেখানে ডেফিনেটলি আমার জায়গা বুঝে পোশাক পরতে হয়। আমাকে বিভিন্ন প্রমোশনের কাজে বিভিন্ন ধরনের পোশাক ক্যারি করতে হয়। যেহেতু আমি একজন মডেল, ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করার আগে আমি দীর্ঘ 12 বছর শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। সেখানে আমি মডেলিং করেছি, র্যাম্প করেছি, মিউজিক ভিডিওতে অভিনয় করেছি, এমনকি আমি মেগা ধারাবাহিক একক নাটকেও অভিনয় করি। সেই জায়গা থেকে আমার নিজস্ব পোশাকের স্বাধীনতা আমার থাকতেই পারে। স্বাধীন বাংলাদেশে এতটাই স্বাধীনতা আমাদের থাকা উচিত যে আমরা কে কি পোশাক পরবো সেটা নিয়ে অন্য কারো মন্তব্য অবশ্যই আমাদেরকে সইতে হবে না। আপু রিসেন্টলি কি বাড়ির হকের সূত্র বের যাচ্ছে কিনা? কারণ কয়েকদিন আগে দেখলাম যে একজন ব্র্যান্ড প্রমোটার বলছে যে সব কাজ বাড়ির সব নিয়ে যাচ্ছে, এরকম বলছে। আসলে কারণটা আসলে আচ্ছা আমি বলি, ব্যাপারটা হচ্ছে যে দেখেন, ব্র্যান্ড প্রমোশনটা এখন একটা চ্যালেঞ্জিং সেক্টর হয়ে গেছে। অনেকে নতুন ব্র্যান্ড প্রমোটার হতে চাচ্ছে, পুরনো যারা ছিল তারা হয়তো যুগের সাথে তাল মিলে যেতে পারতেছে না। আমি স্পেশালি বারিশের কথা বলি যে যত রকম টেকনিক্যাল অ্যাডভান্টেজ আছে সেই অ্যাডভান্টেজগুলো ব্যবহার করে আমরা একটা কোম্পানিকে ফোকাস করার চেষ্টা করি। সেটা সেট আপ বলেন, ক্যামেরা থেকে শুরু করে, সেট থেকে শুরু করে এবং প্রেজেন্টেশনের স্টাইল থেকে শুরু করে যাই বলেন, সেটা আমরা একটা মানে স্ট্যান্ডার্ড তৈরি করেছি যে এই স্ট্যান্ডার্ড হলেই এটাকে ব্র্যান্ড প্রমোশন এবং ব্র্যান্ড প্রমোটার বলা যায়। অনেকে আগে হয়তো কোনোভাবে কাজ করেছেন, ভাইরাল হয়ে ব্র্যান্ড প্রমোশন করতে আসছিলেন, এখন সেই প্রফেশনালিজম, সেই টেকনিক্যাল সাপোর্ট এবং অন্যান্য কিছু পাচ্ছে না, তাই তারা আগাতে পারছে না। একটা কোম্পানি কাকে হায়ার করবে? যার কাছ থেকে চূড়ান্ত প্রফেশনালিজম পাওয়া যাবে, যে কমিটেড থাকবে, যে চূড়ান্ত ভাবে কোম্পানির জন্য খাটবে, তাকেই ব্র্যান্ড হায়ার করবে। যাকে দিয়ে ব্র্যান্ডের সেল হবে, সোজা কথা, যাকে দিয়ে ব্র্যান্ডের সেল হয় তাকেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা ব্র্যান্ড প্রমোটার যেটাই বলেন না কেন সেভাবে না হয়। ব্যবসায়িকরা প্রতিটা মিনিটে টাকার অঙ্ক গুনে, এখানে লবিং, পলিটিক্স, আত্মীয় স্বজনের কোনো সুযোগ নেই। তাহলে প্রত্যেকটা কোম্পানিতে তার আত্মীয় স্বজন ভাই বোনরাই লাইভ প্রেজেন্টার হতো, তাই না? তাহলে আমাদেরকে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার কোনো প্রয়োজন ছিল না। ব্যবসায়িকরা কে কাকে কখন কাজে নিবে, কেন কাজে নিবে, সেটা আমি যে সকল কোম্পানির সাথে যুক্ত আছি তাদেরকে গিয়ে প্রশ্ন করলে আপনারা উত্তরটি পেয়ে যাবেন। কথা বলছে এবং আপনার আমাকে তদারকি বলছে কেন? এই প্রশ্নের উত্তর তো তাকেই দিতে হবে। এটার উত্তর আমরা কিভাবে দিব? এখন বুলিং এর তো কোনো মাত্রা থাকতে পারে না, ওনারা তো বুলিং এর মাত্রা ছাড়িয়ে গেছেন। এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্যোক্তাদের যেই কমিটি আছেন, যারা হচ্ছে আমার সাথে যে সকল উদ্যোক্তারা কাজ করছেন, তারাও লজ্জার সম্মুখীন হচ্ছে যে নারী উদ্যোক্তাদের মুখ থেকে এই ধরনের ভাষা বা এই ধরনের পার্সোনালিটি বা এই ধরনের অঙ্গভঙ্গি তারা কখনো আশা করে না। বাড়ির সবকে নিয়ে আলোচনা করি, সমালোচনা করি, এটা প্রথমবার নয়, বারবার কিছুদিন পরপরই দেখছি নানা কারণে। কোনো স্ট্রং ভাবে বাড়ির সব কেন এটা ব্যবস্থা নিচ্ছে না যে পরবর্তীতে যেন এই ধরনের কাজ করতে গেলে তারা দুবার ভাবে। এই যে স্ট্রং ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কেঁচো করতে গিয়ে সাপ বের হয়ে এসেছে, একটা সম্পূর্ণ প্রতারক এবং ফ্রড চক্র। এবং আমি মনে করি যে সেদিন প্রেস কনফারেন্সে যারা উপস্থিত ছিলেন, যারা আসলে হেলিকপ্টার ফটোশুটের সাথে যুক্ত না, তারা কেন এসেছিলেন? এটা আমার প্রশ্ন থাকবে সমগ্র বাংলাদেশের কাছে, জাতির কাছে, সাংবাদিক ভাই ও বোনদের কাছে, যে পাশে যে দুজন ছিলেন তারা হেলিকপ্টার শুটিং এর দিন উপস্থিত ছিলেন না, হেলিকপ্টার ভাড়া করার সময়ও তারা কোনোই যুক্ত ছিলেন না, তাহলে কেন প্রেস কনফারেন্সে অভিযোগকারীকে কথা না বলতে দিয়ে তারা কথা বলেছেন? তার মানে আমরা কি এটা বুঝতে পারি যে এটা একটি প্রতারক চক্র? এবং এটা আসলে এটা একটা গভীর ষড়যন্ত্র, এটা বোঝাই যাচ্ছে। একই মানুষ একই মানে বারবার বিভিন্ন ইস্যুতে একই জনের পিছনে লেগে আছে।
এটা কি স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে? আপনারা এত টাইম নিলেন কেন? আইনি ব্যবস্থা আগে নিলেন না কেন? যেহেতু আপনারা তো হেল্প প্রতিবন্ধ করছে। এখানে দুইটা ব্যাপার আছে। প্রথম ব্যাপারটা হচ্ছে যে কোনো ইমিডিয়েট রিয়াকশন ভালো না। আমরা ওয়েট করছিলাম যে তারা আইনগত ব্যবস্থা নিবে, ক্ষতিপূরণ চাবে। আমরা অ্যাজ এ কোম্পানি ওয়েট করছিলাম যে কখন আসবে, সে করেনি। দ্বিতীয়ত হচ্ছে যখন আমার কাছে মনে হয়েছে এটা ষড়যন্ত্র, এই চক্রের প্রত্যেকটা মেম্বারের খবর নেওয়ার সাথে সাথে কি ধরনের ফ্রড বের হয়েছে আপনাদের চোখের সামনে আমি যে কোম্পানি এক্সিস্টই করে না সেই কোম্পানি কিভাবে ফটোশুট করে এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ করে, যে কোম্পানিকে 2023 সালে না 2023 সালে 22 সালে সিজ করে, 23 সালে কমপ্লিটলি ডিসলভ করে দেয়। সেই কোম্পানি কিভাবে বাংলাদেশে এসে তাদের ব্যবসায়িক প্রচার প্রচারণার জন্য বিভিন্ন রকম কন্টেন্ট তৈরির জন্য মডেলদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং ফটোশুট করছে। এবং ইউকে তে তিনি বলে থাকেন যে তার একটি বাড়ি আছে যেটাও সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা, এটাও তুমি বলে দাও। এগুলা খুবই ব্যক্তিগত আলাপ, আমি এগুলা বলতে চাই না। আসলে আমরা অতটা নিচে নামতে পারি না, আমরা এতটা নিচে নামতে চাইও না। এইগুলা দেখেন, ইউকে তে আপনি যদি বাঙালি কমিউনিটিতে এই রোজা আফরোজের বিষয়ে জিজ্ঞেস করেন, আপনি নিকৃষ্টতম অভিযোগ পাবেন তার কাছে, তার বিরুদ্ধে। আমার কাছে অনেক স্ক্রিনশট আছে, আমি সেগুলো দেখাতে চাই না। উনি একজন নারী, আমি সেই সম্মানটুকু তার রাখতে চাই। কিন্তু এর পরবর্তীতে ওনারা যদি আমাদেরকে আবারও প্রতিপন্ন করার চেষ্টা করে, ওনাদের ব্যক্তিগত স্ক্রিনশট আমরা প্রকাশ করতে বাধ্য হব, যেগুলো অলরেডি আমাদের হাতে আছে। একজন নারীর সম্মানার্থে, আমি তার বৈবাহিক জীবনের সম্মানার্থে আমি সেগুলো প্রকাশ করছি না, আপনারা এখন বুঝে নেবেন। আচ্ছা, বাংলাদেশে কি শুধু একজনই বারিশা হক আছে যে ব্র্যান্ড প্রমোটার? তাকে নিয়ে কেন এত আলোচনা সমালোচনা হয়? এটা কি বারিশা হকের দুর্বলতা? বারিশা হককে নিয়ে কেন এত আলোচনা? খুব সহজভাবে বলবেন হয়তো আমরা অহংকার করছি। বাংলাদেশে দুইজন অপ্রতিরোধ, সিনেমা থেকে সাকিব খান, ব্র্যান্ড প্রমোশন থেকে বারিশা হক। আপনি ভাইরাল হইতে হবে, আপনি বারিশা হককে নিয়ে বলবেন। আর সিনেমাতে আপনি কাজ করেন, আপনার ভাইরাল হইতে হবে, সাকিব খানকে 2টা গালি দিবেন, আপনাকে সারা বাংলাদেশ চিনা যাবে। এটাই তো চলছে। আপনি ইউজ করলেন ভাইরাল হওয়ার জন্য? আমরা তো অলরেডি ভাইরাল, আমরা তো কখনো ভাইরাল হতে চাই না। ভাইয়া, আপনার ব্যাপারে কিছু কথা আছে যে আপনি বারিশা হকের হাজবেন্ড বলে আপনিও ভাইরাল, বিষয়টা কি সত্য? এইটা অবশ্যই সত্য, কারণ আমি কিন্তু ক্যামেরার পেছনের মানুষ। আমি একজন বিজ্ঞাপন নির্মাতা এবং ব্যবসায়ী। আমি ক্যামেরার সামনে আসতে চাই না। যেহেতু আমার ওয়াইফ ব্র্যান্ড প্রমোশন করে এবং মডেলিং করে, সেই হিসেবে কিছু কিছু জায়গাতে আমি যুক্ত থাকি, মানুষ আমাকে দেখে, এই জন্য হয়তো মানুষ আমাকে চেনে। আমি আরেকটা তুমি ছোট্ট প্রশ্ন জিনিস আছে অ্যাড করতে চাই। হকের কাছে, আপনি তো এই ডিজিটাল মার্কেটিং কথা বলতে দিলেন, এখন আপনি যে প্রশ্ন বললেন যে স্বাধীন দেশে স্বাধীনভাবে কাজ করার যে আপনার কোনো দায়বদ্ধতা আছে কিনা এই প্রসারে বা এটাকে রক্ষার বা এটাকে এগিয়ে নেওয়ার? এই দায়বদ্ধতার জায়গা থেকে বিগত দিনগুলোতে আমি কন্টিনিউয়াস ব্যাক টু ব্যাক আমার প্রফেশনাল কাজগুলো করে গেছি এবং আপনারা আমার মুখ থেকে একটু অশালীন ভাষা বা গালি দেখেছেন, আমি এটা আপনাদের কাছে জানতে চাই। এত বড় ট্রমার মধ্যে দিয়ে আমি গেছি বিগত 2 থেকে 3 দিন, তারপরও আমি আমার প্রফেশনাল লাইফ গুলো করে গেছি, আমি সেগুলো বন্ধ করিনি। কোম্পানির ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে, যেহেতু সামনে ঈদ, আমাদের রোজা শুরু হয়ে যাবে, তো কোম্পানিগুলো অনেক ব্যস্ত এখন প্রমোশনাল কাজে। আমি এই কাজগুলো বন্ধ করিনি, আমি মানসিক ট্রমা থাকা অবস্থাতেও আমি এই কাজগুলো কন্টিনিউ করে যাচ্ছি। আমার একটি ছোট বাচ্চা আছে, আমার মানসিক স্বাস্থ্য ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ আমার ছোট বাচ্চার জন্য। সেই ট্রমার মধ্যে থেকেও আমি আমার কাজগুলো কন্টিনিউ বেসিসে করে গেছি এবং আমার মুখ থেকে আপনি উক্ত নারী উদ্যোক্তা বা অভিযোগকারী বা যার নামেই হোক, যারা কমেন্টও করেছে আমাকে, তাদের প্রতি উত্তরও আমার মুখ থেকে আপনারা একটা অশালীন ভাষা বা একটা গালি কি শুনেছেন? এটা আপনাদের কাছে। আমি যদি একটু জানতে চাই, যদি পিছনের দিক থেকে জানতে চাই, পিছনের দিনগুলোর কথা চিন্তা করে আপনার এই যে হেলিকপ্টার কাণ্ড হোক, যেই সময় হোক, টাকা হোক, যাই হোক না কেন, এগুলোকে ছাপিয়ে গেছে যে বারিশা এবং তলির যে দ্বন্দ্ব সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন পেজে এগুলাকে বডি শেমিং বলেন, যাই হোক না কেন, আলোচনা সমালোচনা দুইটাই হচ্ছে। তনির সঙ্গে আপনার কি এমন কোনো ঘটনা আছে বা যার প্রেক্ষাপটে বারবার তনি আপনাকে ব্যবহার করছে, সেটা আমরা চ্যানেলে প্রেস কনফারেন্স ধরি কিংবা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় ধরি, বা এমন কোনো কিছু আছে কিনা যেটা বারবার তনি করেও সারা পেয়ে যাচ্ছে? প্রথমত আমার ওনার সাথে কোনো ব্যক্তিগত আক্রোশ নেই এবং ওনার কোম্পানিতে আমি একবার বা দুবার হয়তো প্রমোশনাল কাজের জন্য গেছিলাম, সেটা অনেক বছর আগের ঘটনা। তারপরও বিভিন্ন ইভেন্টে যখন কথা হয়েছে আমি তার সাথে সুন্দর ব্যবহার করেছি আমার জানা মতো। ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, এখন পর্যন্ত নেই। আমি এটা গোপন সূত্রে জানতে পেরেছি যে ষড়যন্ত্রর একটি দল বা একটি চক্র, যারা আমার এই সুনাম বা ক্যারিয়ার ধ্বংস করার জন্য তাকে লিডার হিসেবে ব্যবহার করছে।
এবং ওনার যেই ব্র্যান্ড রয়েছে সে সকল রাইভাল ব্র্যান্ডের সাথে আমি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাজ করছি। তো আমাকে যদি দমানো সম্ভব হয় তাহলে শুধুমাত্র বাংলাদেশে একাই হয়তো কেউ রাজত্ব করতে চাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে একাই উনি রাজত্ব করতে চাচ্ছে, কিন্তু এটা তো কখনো সম্ভব না। আমরা সবাই মিলে কাজ করব, আমরা এক বা একাধিক ব্র্যান্ডের সাথে কাজ করব, এক বা একাধিক ব্র্যান্ড ব্যবসা করবে, এটাই হওয়া উচিত। এবং আরো একটি কথা আমি পরিষ্কার করতে চাই, বিভিন্ন জায়গায় এসে উনি এগুলো এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে আমি অহংকারী, আমি মানুষের সাথে খারাপ আচরণ করি। আমি 16 বছরের মিডিয়া ইন্ডাস্ট্রি ক্যারিয়ারে আমার যত সাংবাদিক ভাই বোনেরা এখন সামনে বসে আছেন, আমার সাথে যারা কাজ করছেন, এত বড় ব্র্যান্ডের মালিকরা, আমি যদি এতই খারাপ ব্যবহার করতাম, আমি যদি এতই অহংকার করতাম, তাহলে আমি এই জায়গায় বসে থাকতে পারতাম না, বড় ব্র্যান্ডের সাথে কাজ করতে পারতাম না, বাংলাদেশের প্রতিষ্ঠিত স্বনামধন্য ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারতাম না। এগুলো ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার অডিয়েন্সের কাছে এই মেসেজটা বারবার পৌঁছানো হচ্ছে যে আমি অহংকার করি, আমি সবার সাথে রুড বিহেভ করি, যাতে আমার অসংখ্য যারা ভক্ত শ্রোতা আছেন দেশে ও বিদেশে তারা যাতে আমার প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি করে। আপু যদি এখানে একটু যুক্ত করতে চাই, প্রফেশনালের দিক থেকে বা কাজের দিক থেকে সে আপনাকে টপকাতে পারছে না বলে কি বারবার ব্যক্তি আক্রমণ করছে কিনা? দেখুন, ওনার সেক্টর আলাদা, উনি একজন উদ্যোক্তা, আমি একজন ব্র্যান্ড প্রমোটার, আমার আর ওনার সেক্টর ভিন্ন, কিন্তু আমাকে কেন উনি বারবার হেয় করার চেষ্টা করছেন এবং আমাকে কেন উনি বারবার দমানোর চেষ্টা করছেন এবং এক বা একাধিকবার আমাকে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে, অশালীন অঙ্গভঙ্গি করা হয়েছে, স্টাফদেরকেও এইসব অশালীন অঙ্গভঙ্গিতে যুক্ত করা হয়েছে, যেটা খুবই লজ্জাজনক। এবং উনি এরকমও আমাকে অপবাদ দিচ্ছেন যে আমি ফ্যাসিস্ট সরকারের দোসর। এই বিষয়টা বারবার উনি আনার চেষ্টা করছেন, কেন? এই বিষয়টা নিয়ে তুমি কিছু বলো। দুটো প্রশ্ন আমি শেষ করি। দুটো হয়তো ব্যক্তিগত, আমি জানি যে আমার সাথে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে সঙ্গে। আমি দুটো অডিও কিন্তু প্রকাশ করেছিলাম, সেখানে কিন্তু আপনাকে কিন্তু হেয় করেছে এবং গালাগাল করেছে, এবং আমি যেটা দেখেছি যে এই টনি বিভিন্ন মামলার ক্ষেত্রে সুযোগ সুবিধা কিন্তু বসতি দিচ্ছে, আমি কিন্তু তার সাক্ষী ছিলাম, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবেন না? আমার তো অন্য কাউকে দিয়ে এখানে কথা বলার কোনো কারণ। আচ্ছা আপু, একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন, এই ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে একটু আমার হাজবেন্ড কথা বলবে, আপনারা একটু শুনুন। সীমান্ত ভাই যেটা বললো আসলে পলিটিক্যাল যেটা কথা বললো, এবং তিনিও লাইভে বলছেন যে অমর ব্যক্তির কারণে সে বারবার ওই আমলে উনি ছাড়া পেয়ে গেছে, এখন তো উনি নেই, এখন বারিশাহকে আসলে কে আসলে তাকে সেটা দেবে, এই ধরনের কথাবার্তা উনি বলছেন না। আমরা বললাম না, হয়তো বুঝতে পেরেছেন, এটা কি বলবেন? দেখেন, আপনারা অনেকেই হয়তো জানেন বিনোদন সাংবাদিক হিসেবে আমি বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করে থাকি। আমার সব থেকে পপুলার ইভেন্ট হচ্ছে বাইফা অ্যাওয়ার্ড, প্রমোশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর বারিশাহ এবং ওইখানকার ডিরেক্টর আমি, এবং ওইটার কো ফাউন্ডার হচ্ছে স্বপন ভাই। বাংলাদেশের সব থেকে বড় শো হিসেবে এখন বাইফাকে বলা হয়। আপনারা জানেন, আপনি যখন একটা শো অর্গানাইজ করবেন, আপনার অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পুলিশ, ডিবি, যত ধরনের সরকারি দপ্তর আছে আপনার ধর্ণা দিতে হবে পারমিশনের জন্য। আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যে এখানে কোনো অফেন্সিভ কিছু হবে না, এখানে ক্রিমিনাল কেউ নাই। বাণিজ্য মন্ত্রণালয়ে আপনার রেভিনিউর জন্য ট্যাক্স দিতে হবে, এনবিআর এ ট্যাক্স দিতে হবে, এগুলোর জন্য তো আমার যেতেই হবে। আমরা তো এনবিআর এ ইসেকে দেখলাম, ওই যে ছাগল কাণ্ডের মতিউর, তো মতিউরের সাথেও তো আমার দেখা হয়েছে। এখন কি মতিউরও আমার কিছু হয়ে গেছে? আমরা তো চেয়ারের কাছে যাই যে এই চেয়ার আমাকে পারমিশন দিবে, এখানে কে বসে আছে এটা তো আমার দেখার বিষয় না। যার দেখার বিষয় ছিল তাদেরকে তো লাঠি দিয়ে পাঠাই দিতে মানুষজন। এখন ওইখানে যদি দোসর বসে থাকে বা অন্য কেউ বসে থাকে, সেটা তো আমার ব্যক্তিগত বিষয় না। আমি আমার প্রফেশনের জন্য আমার তার কাছে যেতেই হবে, তার পারমিশন না পাইলে আমি শো করতে পারবো না। এটা বারবার এস্টাবলিশ করা হয়েছে, এবং আমি ওপেন চ্যালেঞ্জ করছি, বাংলাদেশে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমরা কোনোভাবে ফ্যাসিবাদের দোসর ছিলাম, তাহলে জুতা মেরে যাবে বাংলাদেশের মানুষ আমাকে। তবে আমি যদি মুখ খুলি, অনেকের কিন্তু কাপড় খুলে যাবে, অনেকের কাপড় খুলে যাবে। কে কে ফ্যাসিবাদের দোসর ছিল আর কে কে কি করছে সব আমার কাছে আছে। কিন্তু আমাদের কাছে সেই প্রমাণগুলো পাঠিয়েছেন অনেকে বিগত দিনগুলোতে, যে বিভিন্ন ইন্টারন্যাশনাল শো এর কারণে কিছু নারী উদ্যোক্তা এবং কিছু নারী অর্গানাইজার তারাও কিন্তু এমপি
মন্ত্রী মিনিস্টারদের ধর্ণা দিয়েছেন এবং তাদের সাথেও ছবি আছে এবং যার নাম উচ্চারণ করে বারবার আমাকে হেয় করা হচ্ছে, ফ্যাসিস্ট সরকারের দোসর বলা হচ্ছে, তার সাথেও ওনার পরিচয় ছিল, যেটা উনি ফেসবুকে প্রকাশ করেন। একদম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, উনার সাথে বিটিভি কর্মকর্তার সাথে আমার ব্যক্তিগত জীবনে 3 বার দেখা হয়েছে। উনার সাথে আমার দেখা হওয়ার পর মনে হয়েছে উনি ছবি তুলতে ভালোবাসে। উনার কাছে মিডিয়ার কেউ গেলে বলে আসেন আমরা একটা ছবি তুলি। যখন এরকম একটা কর্মকর্তা বলবে যে আসেন আমরা ছবি তুলি, আমি কি বলবো আমি ছবি তুলবো না? আপনি কি পারবেন? এখন এই মুহূর্তে যদি কোনো উপদেষ্টা আপনাকে বলে যে আসেন আমরা একটা ছবি তুলি, আপনি আসছেন, আপনি না করতে পারবেন? আমার কাছে তো ওনাকে ইনভাইটেশন দেওয়ার জন্য যে কার্ড ছিল সেটা এখনো আছে এবং ওনার পারমিশন চাওয়ার জন্য যে লেটার আছে সেই লেটারটাও আমার কাছে আছে। এবং আমাদের ফ্লাইট এভিয়েশনের জন্য ওনার সাথে আমাদের দেখা করা দরকার ছিল, আমরা করেছি। উনি আমাদের কাছ থেকে হেলিকপ্টার সাপোর্টও নেবেন বলে বলেছিলেন। আপু আমার ছোট্ট কথা, একটু আপনি একটা বিষয় এড়িয়ে গেছেন, সেটা হচ্ছে ভাইরাল ব্যাপার। এসে বললেন যে আমরা অলরেডি ভাইরাল। আপনি আসলে কিভাবে ভাইরাল? আপনি পজিটিভলি ভাইরাল নাকি নেগেটিভলি ভাইরাল? নেগেটিভ পাবলিসিটি তো এখন ভাইরাল শব্দটা এখন আর ভালো শব্দ হিসেবে আমরা প্রসার করছি না। সো নেগেটিভ পাবলিসিটি দিয়েই হচ্ছে ভাইরাল হচ্ছি আমরা। আচ্ছা আপু আচ্ছা আপু, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টকে ঘিরে আপনার বডি শেমিং বা বর্তমানে তিনি এই ভাষাগুলো ব্যবহার করছেন, সেখানে আপনি পোস্টে বলেছিলেন যে ফেক রেস্টুরেন্টের মালিক। আসলে এটা কাকে ইন্ডিকেট করে বলেছিলেন এবং কেন বলেছিলেন? এবং উনি এটা বলেছে যে যদি ফেক রেস্টুরেন্ট প্রমাণ করতে পারেন উনি আর ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আর আসবে না। আর যদি এই বিষয়টা নিয়ে বলেন। এই বিষয়টা আমি একটু খোলাসা করতে চাই। আমি কিন্তু কারো নাম মেনশন করে বলিনি। ইভেন আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কথাগুলো নিয়ে কেউ করা হচ্ছে আমাকে এবং আমার হাজবেন্ডের একটা স্ট্যাটাস নিয়ে, কারো ব্যক্তিগত গায়ে যদি লেগে যায় সেটা তো আমাদের দেখার বিষয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে রেস্টুরেন্টের প্রমোশনের কাজে উনি গেছিলেন বা যেটার মালিক উনি দাবি করছেন, আমাদের কাছে এরকম একটা ভিডিও এসেছে যে সেই রেস্টুরেন্টে ফোন কল দেওয়ার পর বারবার কেটে দিয়েছে এবং ওনার বিষয়টা এড়িয়ে গেছে। তুমি এই বিষয়টা একটু ক্লিয়ার করবা যে কাকে ফোন দেওয়া হয়েছিল, মানে কে ফোন রিসিভ করেছিল? সুসংগত রেস্টুরেন্টের ম্যানেজার ফোন করেছিল আমাকে, এটা একটা সাংবাদিকে পাঠিয়েছে। উনি লিগালি জানতে চেয়েছিল যে কোনো রকম চুক্তিপত্র আছে কিনা রেস্টুরেন্টের সাথে তার। তখন উনি ফোন কেটে দিয়েছে, বলছে আমরা এটা বলতে পারবো না, এগুলো আমাদেরকে জিজ্ঞেস করতে। এবং বারবার করে ফোন দেওয়ার পর আর ফোন ধরেনি। আর আপনারা যদি এটা সত্যতা জানতে চান, আপনারা রেস্টুরেন্টের কাছে যান, ওনার ট্রেড লাইসেন্স দেখেন, ওনার চুক্তিপত্র দেখেন, ওনার নামে বিন আছে কিনা, টিন আছে কিনা, ট্রেড লাইসেন্স আছে কিনা দেখে নেন, তাহলেই তো প্রমাণ হয়ে যায়। আমরা বলিনি যে এটাই সত্য, আমরা বলেছি অভিযোগ উঠেছে। তাহলে উনি যদি অভিযোগের খাতিরে আমাদেরকে এত নোংরা ভাষা ব্যবহার করতে পারে, আমাদেরকে হেলিকপ্টার চোর, কনসেপ্ট চোর বলতে পারে, তাহলে আমরাও যা খুশি বলার স্বাধীনতা রাখি, স্বাধীন বাংলাদেশ যেহেতু। আপু একটা প্রশ্ন, আমি জানি এটা জানতে ইচ্ছে হলো, যেহেতু আপনারা ব্র্যান্ড প্রমোটার, একজন ব্র্যান্ড উদ্যোক্তা, একজন প্রমোটার, এই পুরো ঘটনায় সবচেয়ে বেশি লাভবান যেটা হয়েছে ফ্লাইট অ্যাক্সেস এভিয়েশন, মানুষ জানতে পেরেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যখন দেখলাম যে ওই পাশে আপনি লাইভ করছে, আপনি এই পাশে আমার হেলিকপ্টারের ভিডিও চাচ্ছে, ভিউ বেশি হচ্ছে, মানে কমেন্টও করছে, লাভটা আপনাদেরই হচ্ছে। এইটা কিরকম যে কয়েকদিন আপনারা মিলে যাবেন মাঝখান থেকে, আমরা আসলে আচ্ছা আমি বলি আজকে আসলে অনেক কিছু হয়ে গেছে, তবে ব্যক্তিগতভাবে ফ্লাইট ট্যাক্সি এভিয়েশন উদ্যোক্তাকে ধন্যবাদ দেয়, কারণ ওনার এই প্রেস কনফারেন্সের কারণে অনেকেই আমার ব্যবসায়িক পরিচয় জানতো না, আমি অনেকেই জানতো আমি বইয়ের টাকায় চলি, আমি এটাই ভালো, আমার ব্যবসায়িক পরিচয় রিভিউ হয়েছে, আমার কোম্পানির চূড়ান্ত মার্কেটিং। ফ্লাইট ট্যাক্সি এভিয়েশন একমাত্র কোম্পানি যে হচ্ছে বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে চুক্তিবদ্ধভাবে কাজ করে। ফ্লাইট এভিয়েশন কোম্পানি একমাত্র কোম্পানি যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে হেলিকপ্টারে যাত্রী নিয়ে যেতে পারবে সেই পারমিশন হোল্ড করে। আমরা কখনোই এই জিনিসগুলো আমি ব্যক্তিগতভাবে প্রচার করতে চাই না। আমার বউ ব্র্যান্ড প্রমোটার হলেও আমি বিজনেসম্যান হিসেবে খুবই আড়ালে থাকতে চাই, কারণ আমি চাই না এই বিষয়গুলো বেশি সামনে আসে। তো ওনাকে ধন্যবাদ যে আমাকে রিভিল করা এবং আমার ব্যবসাকে প্রচার প্রচারণা করে দেওয়ার। এই সমগ্র ঘটনার মধ্যে সবচেয়ে ভালো একটা দিক হলো যে এই যে দুষ্টু চক্র, প্রতারক চক্র, যারা আমাদের মতো ছোট ছোট বোনদের, যারা মিডিয়াতে কাজ করতে আসছে, যারা হচ্ছে স্বপ্ন নিয়ে আসছে, মডেল হওয়ার স্বপ্ন নিয়ে আসছে, আমিও একসময় নতুন ছিলাম, আমিও অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম, সেই প্রতারক চক্রগুলোর
হাতে মুখোশ উন্মোচন। হ্যাঁ মুখোশ উন্মোচন হচ্ছে যে আমাদের আর কোনো ছোট বোনেরা যাতে এই দুষ্টু চক্রের মধ্যে না জড়ায় এবং লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন না হয়, এবং তাদের ব্যক্তিগত ছবি রিভিল করে দেওয়া হবে বলে থ্রেট দেওয়া হচ্ছে যে আজকে একজন ভুক্তভোগীকে আসতে মানা করে দেওয়া হয়েছে, বলেছে তাকে জানের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এবং তার পরিবারের সাথে যারা যুক্ত আছেন তাদেরও ক্ষতি করবেন বলে। কত বড় একটি দুষ্টু চক্র, আপনি ভাবতে পারছেন যে এই চক্রটাকে আমরা যা উন্মোচন করতে পেরেছি, তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো আমাদের এই সোশ্যাল মিডিয়ার এই গৃহযুদ্ধে, যেটাকে আমরা বলছি এখন সোশ্যাল মিডিয়ার যুদ্ধ, এর আড়ালে এই যে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এসেছে। তো যে সকল ছোট বোনেরা, আমি জানি না 6টাই কি মেয়ে কিনা যারা ভুক্তভোগী, ছেলেরাও আছে, 6জন ছেলে আছে, ছেলে এবং মেয়ে আছে।